আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের চ্যাপ্টার 5 লং টার্ম ফাইন্যান্সিং নিয়ে আলোচনা করব। তো লং টার্ম ফাইন্যান্সিংয়ের কিন্তু আজকে আমরা দ্বিতীয় ক্লাসে হাজির হয়েছি। প্রথম ক্লাসে আমরা বেসিক আলোচনা বা সূত্র পর্যালোচনা এবং কিছু ম্যাথ প্র্যাকটিস করেছি। আজকে ক্লাসে আমরা টোটালি ম্যাথ প্র্যাকটিস করব। এই ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট ম্যাথ, যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছিল। আর শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ম্যাথের উপর আমরা কিন্তু ফোকাস রাখবো না, বাট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ম্যাথগুলো যে টাইপের আসে, তোমাদের ম্যাথগুলো পরীক্ষাতে সেই টাইপেরই আসবে, বাট একটু ঘুরাইয়া বা বেসায়া আসতে পারে, বা হয়তো একটা রিকোয়ারমেন্ট বাড়ায় দিতে পারে, একটা কমায় দিতে পারে, এরকম কিছু হতে পারে। বাট তুমি যে অঙ্কটা শিখবা সেই অঙ্কটা ভালো করে শিখতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, আশা রাখি তোমরা সাথে থাকবে এবং বোঝার চেষ্টা করবে আর বুঝে বুঝে অঙ্ক করবে। তাহলে এই যে অনেকে বলো যে পরীক্ষা খারাপ হচ্ছে বা কমন পড়তেছে না, ঠিক আছে, টিচারদের অভিশাপ দিয়ে দাও যে যারা আজকে কোশ্চেন করছে, আজকে পরীক্ষায় কোশ্চেন করছে যে স্যার তার যেন মঙ্গল না হোক, এরকম অভিশাপও দিয়ে দাও। বাট সেটা দেওয়া ঠিক না, কারণ তোমরা পড়াশোনা করো না, ফাঁকিবাজি তোমরা করো। টিচাররা তাদের মতো করে কোশ্চেন করে, যেটা তোমাদের সিলেবাসে থাকে, সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন করে না। সো তোমাদেরকে একটু পড়াশোনা করতে হবে। হ্যাঁ, ফাঁকিবাজি করা যাবে না, একটু ভালো করে পড়াশোনা করতে হবে, ভেবেচিন্তে পড়াশোনা করতে হবে। তো আজকে যে ম্যাথটা নিয়ে আলোচনা করব প্রথম, সেই ম্যাথটা হলো 2019 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এসেছিল। খুব ভালো একটা ম্যাথ এবং খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো কি বলা আছে দেখো, স্টার কোম্পানি বন্ডস হ্যাভ 4 years রিমেইনিং টু ম্যাচুরিটি। তাহলে স্টার কোম্পানি ম্যাচুরিটি হওয়ার জন্য এই বন্ডের আরও 4 বছর বাকি রয়েছে। হ্যাঁ, অর্থাৎ ম্যাচুরিটি পিরিয়ড বা একটা নাম্বার অফ ইয়ার্স অফ ম্যাচুরিটি, ঠিক আছে, এটা কিন্তু 4 years, এটা বুঝতে হবে। হ্যাঁ, দ্য বন্ডস হ্যাভ এ ফেস ভ্যালু অফ টাকা 1000। তাহলে এই বন্ডের কিন্তু ফেস ভ্যালু বা প্রাথমিক মূল্য বা যে এটার আসল মূল্য যেটা, ঠিক আছে, সেটি হলো 1000 টাকা অ্যাট 10% কুপন রেট। এটা 10% কুপন রেট। কুপন রেট দিয়ে কি করতে হয় বলো তো? কুপন রেট দিয়ে ইন্টারেস্ট বের করতে হয়। হ্যাঁ, তাহলে কুপন রেট 10% কুপন রেট। আর কুপন রেটটা কার উপর ধরতে হয়? সবসময় ফেস ভ্যালুর উপরে ধরতে হয়। তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এবং ফোকাস এইভাবেই রাখতে হবে, ঠিক আছে। তাহলে আর কোশ্চেন পড়ে বুঝতে হবে যে আসলে কোশ্চেনের প্যাটার্নটা কী বা কীরকম চাইছে। হ্যাঁ, হোয়াট ইজ দ্য ইল্ড টু ম্যাচুরিটি অ্যাট এ কারেন্ট মার্কেট প্রাইস অফ টাকা 1100। অর্থাৎ ইল্ড টু ম্যাচুরিটি বের করতে বলছে। তাহলে কি বের করতে বলছে? ওয়াইটিএম। কি বের করতে বলছে? ওয়াইটিএম। তাহলে ওয়াইটিএম বের করতে বলছে, আর এটার কারেন্ট মার্কেট প্রাইস হলো 1100 টাকা। তার মানে এটা সেলস ভ্যালু 1100 টাকা, ঠিক আছে। এখানে কিন্তু সেলস ভ্যালু বলা নাই, তোমরা প্রশ্ন খুঁজতে থাকবে যে সেলস ভ্যালু কোথায়। বাট এই যে কারেন্ট মার্কেট প্রাইস, যেটা বর্তমানে যেটা মূল্য, এটি হলো সেলস ভ্যালু। হ্যাঁ, এটা বুঝতে হবে। উড ইউ পে টাকা 1200 ফর ওয়ান অফ দিস বন্ডস ইফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রেট অফ ইন্টারেস্ট ওয়াজ 12%? গিভ এক্সপ্লেনেশন অফ ইয়োর অ্যান্সার। এই লাইনটুকুর জন্য, এই যে এখান থেকে এই লাইনটুকুর জন্য এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি এই জন্যই বলেছি এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে একটা বন্ডের ফেস ভ্যালু হলো 1000 টাকা। বন্ডটাকে যদি এখন বিক্রি করতে যায়, সেটা মার্কেট প্রাইস আছে 1100 টাকা, বন্ডের ইন্টারেস্ট রেট আছে 10%। এই বন্ড যদি আমি 1200 টাকায় কিনতে চাই, যদি এটার ইন্টারেস্ট রেট যদি 12% হয়, ঠিক আছে, তাহলে এই বন্ড কি আমি কিনবো কিনা, ঠিক আছে, এই বন্ড আমি কিনবো কিনা, বা এটা কেনা আমার জন্য লাভ হবে কিনা, এটা ব্যাখ্যার মাধ্যমে দিতে হবে। তাইলে এখানে দেখো দুইটা রিকোয়ারমেন্ট কিন্তু চেয়ে বসছে। একটা হলো ইল্ড টু ম্যাচুরিটি, রিকোয়ারমেন্ট কয়টা চাইছে এটাও কিন্তু বুঝতে হবে। তাহলে ইল্ড টু ম্যাচুরিটি এটা একটা রিকোয়ারমেন্ট। আরেকটি হলো চাইছে যে এই যে এই বন্ডের ভ্যালু কত, বর্তমানে ভ্যালু কত। এটা তো ফেস ভ্যালু তো 1000 টাকা, সেলস ভ্যালু 1100 টাকা, বাট এই বন্ডের ভ্যালু কত হবে যদি রেটটা 12% হয়।
তাহলে 12% যদি হয়, এটা তো 10%-এ 1100 টাকা সেলস ভ্যালু হয়েছে, বাট রেটটা যদি 12% হয় তাহলে এই বন্ডের বর্তমান ভ্যালু কত হবে, আর এই বন্ডটা 1200 টাকা দিয়ে কেনা ঠিক হবে কিনা, তার মানে আমাদেরকে ভ্যালু অফ বন্ড বের করতে হবে এখানে। হ্যাঁ, ঠিক আছে, এই রিকোয়ারমেন্টগুলো তোমাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে, আর এগুলো প্র্যাকটিস করতে করতে শিখে যাবে। অঙ্ক কোনো কিছুই না, তোমরা অঙ্ক যদি ভালো করে প্র্যাকটিস করে বুঝে বুঝে শিখতে পারো তাহলে যেখান থেকে অঙ্ক আসো, ঠিক আছে, হুবাহুব অঙ্ক আসে না দেখে তোমরা বলো যে পরীক্ষা অনেক খারাপ হয়েছে, কোনো প্রশ্ন কমন পড়ে নাই, কোনো অঙ্ক কমন পড়ে নাই, কারণ তোমরা ম্যাক্সিমামগুলো একটু ফাঁকিবাজ টাইপের অঙ্ক মুখস্থ করে দাও বা দেখে যাও যে এইটা তো এইরকম অ্যান্সার, এইটার অ্যান্সার এত মনে আছে আমার, ঠিক আছে, অ্যান্সার তো মিলতেছে না। বাট এইটাই চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে। ন্যাশনাল ইউনিভার্সিটি এখন একটু অ্যাডভান্স লেভেলে কোশ্চেন করা শুরু করতেছে এবং কি অনেক হার্ড হয়ে যাচ্ছে, যেমন তোমাদের 70% ক্লাসের প্রেজেন্টেশন থাকতে হবে, না হলে ফর্ম ফিল আপ করতে পারবে না, এই সমস্ত বিষয়েও তারা হার্ড লাইনে যাচ্ছে। এটাকে সাধুবাদ জানাইতে হবে আমাদেরকে, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমাদেরকে সাধুবাদ জানাইতে হবে, ফাঁকিবাজি করার সুযোগ নাই। হ্যাঁ, আমাদের ফাঁকিবাজি করা যাবে না, কারণ আমরা পড়াশোনা করতে আসি, শিখতে আসি। অনেকে অ্যাকাউন্টিং নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে অ্যাকাউন্টিংয়ের মিনিং পারে না বা অ্যাকাউন্টিং বানানটাই ঠিকঠাক মতো করতে পারে না, তাইলে কিন্তু এটা লজ্জাজনক। হ্যাঁ, লজ্জাজনক। আমি যদি বলি 1000 টাকা 10% কত হবে, তুমি যদি ক্যালকুলেটর বের করে ক্যালকুলেটর চাপতে থাকো তাহলে এটা তোমার জন্য লজ্জাজনক হবে অ্যাজ এ বিবিএর স্টুডেন্ট হিসেবে, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, তোমার ক্যারিয়ার ডেভেলপ করার জন্য তোমাকে একটু হার্ডওয়ার্ক করতে হবে, বুঝতে পারছো? ওকে, তাইলে আমরা শুরু করি। হ্যাঁ, তাইলে কোশ্চেনটা পড়লাম। হ্যাঁ, আমি একটু আজকে মনে হয় তোমাদেরকে একটু নীতিবাক্য বা বেশি বকবক করতেছি, বেশি কথা বলতেছি, এটা তোমাদের ভালোর জন্য বলতেছি এবং বর্তমানে প্রেক্ষাপট অনুযায়ী আমি তোমাদেরকে বলতেছি যে আসলে তোমাদের কি করণীয়। তাইলে এখন প্রথমে আমরা ওয়াইটিএম বের করবো। ওয়াইটিএম এর আমরা সূত্র জানি, আই প্লাস আর ভি মাইনাস এন এস বি ডিভাইডেড এন হোল ডিভাইডেড আর বি প্লাস এন এস বি ডিভাইডেড 2, ঠিক আছে। এখন এখানে আই না আমি সি দিয়েছি, আমার কোশ্চেন এখানে সি দেওয়া আছে, তো সি বা আই যেটা দাও না কেন এটা ইন্টারেস্ট হবে। হ্যাঁ, এখানে ইন্টারেস্ট অ্যামাউন্টটা বসাতে হবে। কোন ইন্টারেস্ট অ্যামাউন্টটা বসাতে হবে? এই যে কুপন রেট যেটা দেওয়া আছে সেটা কত, কোন টাকার উপর ধরতে হবে? এই যে ফেস ভ্যালুর উপর। ফেস ভ্যালু কত? 1000 টাকা। তাহলে 1000 টাকা 10% কত হবে ইন্টারেস্ট? দেখো 100 টাকা। আর ভি হলো রিডেমেবল ভ্যালু, তো রিডিম করে সেটা অনেক সময় ডিসকাউন্টে রিডিম করা হয় বা প্রিমিয়ামে রিডিম করা হয়, এরকম কোশ্চেনে বলা থাকতে পারে রিডেমেবল অ্যাট 5% ডিসকাউন্ট বা 10% প্রিমিয়াম, ঠিক আছে। ডিসকাউন্ট বললে দাম কমে যাবে, প্রিমিয়াম বললে দাম বেড়ে যাবে, ঠিক আছে। তো এটা রিডেমেবল করা হয়। তো এখানে কিন্তু রিডেম নেই, রিডেম করতে হবে এরকম কোনো কোশ্চেন নেই, কথা নেই। তাহলে এরকম যখন কথা না থাকবে তখন ফেস ভ্যালুটাই হবে রিডেমেবল ভ্যালু, মনে থাকবে। যখন রিডেমেবল ভ্যালু কোশ্চেনে দেওয়া না থাকবে বা এ সম্পর্কে কিছু বলা না থাকবে তখন ফেস ভ্যালুটাই হবে রিডেমেবল ভ্যালু। আর এনএসবি হলো নেট সেলস ভ্যালু। নেট সেলস ভ্যালু কথাটা শুনে আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি এটি নেট সেল, অর্থাৎ নেট সেল বের করতে হলে কী করতে হয়? সেলস থেকে সকল প্রকার সেলস রিলেটেড যে কস্টিংগুলো রয়েছে, ডিসকাউন্ট বা আদার্স যে ফ্লোটিং কস্ট এগুলো রয়েছে, এগুলো বাদ দিতে হয়। বাদ দেওয়ার পরে যেটা বের হয়, নেট যেটা বের হয় সেটি হলো নেট সেলস ভ্যালু, তাই নয় কি? তাহলে এখানে দেখো শুধুমাত্র সেলস ভ্যালু দেওয়া আছে, বাট সেলস রিলেটেড যে খরচগুলো রয়েছে বা ডিসকাউন্ট রয়েছে বা ফ্লোটিং কস্ট রয়েছে এগুলো কিন্তু কোশ্চেনে দেওয়া নাই। তার মানে সেলস ভ্যালু যেটাই হবে, নেট সেলস ভ্যালু সেটাই হবে, কারণ অন্যান্য কস্টিং 0 0। ওকে, তাহলে গেল ম্যাচুরিটি ভ্যালু, এখানে এমভি হবে না, রিডেমেবল ভ্যালু হওয়ার কথা, এখানে আরভি হওয়ার কথা। হ্যাঁ, এটা আরবি রিডেমেবল ভ্যালু হবে। ওকে, এটা একটু তোমরা সংশোধন করে নিও, রিডেমেবল ভ্যালু। আর যার এই পিডিএফগুলো লাগবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করো। হ্যাঁ, আমি পিডিএফ দিয়ে দেবো তোমাদেরকে, খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটির পিডিএফ। হোয়াটসঅ্যাপে নক দিলে আমি দিয়ে দেবো, ঠিক আছে। আর কোনো প্রবলেম হলে আমাকে সরাসরি কোশ্চেন করতে পারো বা হোয়াটসঅ্যাপে নক দিয়েও কোনো কিছু জিগাই নিতে পারো। ওকে, এটা পারবা, তোমাদের সুযোগ আছে। তাহলে ইন্টারেস্ট কত হলো? 100 টাকা। রিডেমেবল ভ্যালু 1000 টাকা। আর নেট সেলস ভ্যালু কত? 1500 টাকা। এন হলো নাম্বার অফ ইয়ার, এই যে নাম্বার অফ ইয়ার কত? 4 ইয়ার্স রিমেনিং টু ম্যাচুরিটি, এইটাই হলো নাম্বার অফ ইয়ার 4। হ্যাঁ,
তাহলে এটা দিয়ে ক্যালকুলেশন করলে লাস্টে রেজাল্ট আসে 0.0714। এই যে ওয়াইটিএম বা ইল টু ম্যাচুরিটি এটা পার্সেন্টেজে করতে হয়। এই জন্যে এই যে শেষের অ্যান্সার যেটা আসবে তার সাথে 100 দিয়ে গুণ করলে আমাদের যে রেজাল্টটা আসবে সেটাকে পার্সেন্টেজে কনভার্ট করে ফেলবো, পার্সেন্ট লিখবো। তাহলে এটাকে 100 দিয়ে গুণ করলে 7.14 আসে, তাহলে 7.14 পরে পার্সেন্টেজ দেবো। হ্যাঁ, এটা গেল ফার্স্ট পার্ট। এখন দ্বিতীয় পার্টে যে এই যে বন্ডটা 1200 টাকায় কেনা ঠিক হবে কিনা যদি এইটা ইন্টারেস্ট রেট 12% হয়, তাহলে ভ্যালু অফ বন্ড বের করতে হবে। তাহলে ভ্যালু অফ বন্ড কীভাবে বের করব? ভ্যালু অফ বন্ড বের করব কিভাবে? ভ্যালু অফ বন্ড বের করার আমরা সূত্র জানি, ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস কে টু দি পাওয়ার এন হোল ডিভাইডেড কে প্লাস এম ভি ডিভাইডেড 1 প্লাস কে টু দি পাওয়ার এন। তাহলে ইন্টারেস্ট ওই যে একই কুপন রেট ইন্টারেস্ট রেট ধরে করতে হবে। কত? 12% কুপন ইন্টারেস্ট রেট রয়েছে। আর এই যে 10% কুপন ইন্টারেস্ট রেট রয়েছে। আর এই যে 12% এটা হলো ডিসকাউন্ট রেট। ঠিক আছে, এই বন্ডটাকে যদি এখন ডিসকাউন্ট করা হয় বা ভাঙ্গা হয় তাহলে এটার যে ঋণপত্র ঋণের যে ইন্টারেস্ট রেট থাকবে সেটা ডিসকাউন্ট রেট। হ্যাঁ, এই ডিসকাউন্ট রেট 12%। তাহলে এটা হলো কে, এই যে 12%টা হলো কে এর মান, আর আয়ের মান বের করতে হলে কুপন রেট দ্বারা বের করতে হবে। এটা মনে রাখবা সবসময়, যখন ইন্টারেস্টটা বের করব তখন ফেস ভ্যালুর সাথে কুপন রেট গুণন করব, আর কে এর মান বা ডিসকাউন্ট রেট যখন বের করব তখন সেটা আলাদা ডিসকাউন্ট রেট দেওয়া থাকবে। হ্যাঁ, তাহলে 100 টাকা আর ডিসকাউন্ট রেট 12%, নাম্বার অফ ইয়ার 4 আর ম্যাচুরিটি ভ্যালু 1000 টাকা। তাইলে এটা আমরা এগুলো ক্যালকুলেশন করলে রেজাল্ট দ্বারা কত? 939 টাকা 28 পয়সা। অর্থাৎ এই বন্ডের বর্তমান ভ্যালু হলো 939 টাকা 28 পয়সা। একটা জিনিস বলো তো আমাকে, যে তুমি একটা মোবাইল কিনতে চাচ্ছ, যে মোবাইলটার মূল্য বর্তমানে 1000 টাকা, বা আমি আরেকটু বাড়াই বলি, বাস্তবিকভাবেই বলি যে মোবাইলটার বর্তমান মূল্য 20,000 টাকা। ওই মোবাইলটা বিক্রেতা 25,000 টাকা চাচ্ছে, তাহলে তুমি কি 25,000 টাকা দিয়ে কিনবে? বা কিনলে কি তুমি জিতবে ওখানে, বা তোমার জন্য লাভজনক হবে? না। ঠিক এখানেও তাই, যে এই যে 939 টাকা 28 পয়সা বন্ড, এটা যদি 1200 টাকায় কেনো তাহলে তোমার জন্য লাভজনক হবে না। তাইলে এটাকে এক্সপ্লেনেশন দিতে হবে, সিন্স দ্য ভ্যালু অফ বন্ড ইজ লেস দ্যান কারেন্ট মার্কেট প্রাইস। ঠিক আছে, কারেন্ট মার্কেট প্রাইস, তাইলে এটা লেস দ্যান কারেন্ট মার্কেট প্রাইস, তাইলে মার্কেট প্রাইসের কম। সো উই শুড নট পে টাকা 1200 ফর দি বন্ড। সুতরাং আমাদের এই বন্ডের জন্য 1200 টাকা পে করা উচিত নয়। আপনারা কি অঙ্কটা বুঝতে পারছো? অঙ্কটাতে একটু বেশি সময় গেল, যদি ওই অঙ্কটা 2 মিনিটে বোঝায় শেষ করে দেওয়া যেত, বা অঙ্ক যদি তুমি বুঝতে পারো তাহলে খাতায় করতে এই অঙ্কের সময় লাগবে সর্বোচ্চ 3 মিনিট বা 5 মিনিট সর্বোচ্চ। যাদের ক্যালকুলেশনে একটু দুর্বল আছো তাদের 5 মিনিট লাগবে। হ্যাঁ, বাট এর বেশি লাগবে না। এরপরে 2011 সালে একটা অঙ্ক আসছে, দেখি তো কি আছে। A 9% 12 years bond of টাকা 5,000 has been issued at 5% discount and redeemed at 10% প্রিমিয়াম। অঙ্কটা একটু ভালো করে দেখো। হ্যাঁ, এই যে এই কোয়ালিটির অঙ্ক, ওয়াইটিএম বা ভ্যালু অফ বন্ডের যে যত প্রকার রিকোয়ারমেন্ট বা যত প্রকার রেট আসে সবগুলা রেট মনে হয় এখানে আসে, বা এই অঙ্কটা আমাদের সূত্রটাকে পরিপূর্ণ করবে। হ্যাঁ, এই জন্য অঙ্কটা একটু ভালো করে দেখবা। তাহলে 9% হলে 12 ইয়ার্স ভ্যালু অফ টাকা 5,000 হ্যাজ বিন ইস্যুড অ্যাট 5% ডিসকাউন্ট অ্যান্ড রিডিম অ্যাট 10% প্রিমিয়াম। তাহলে দেখো, একটা বন্ড যার ফেস ভ্যালু হলো 5,000 টাকা, যার ম্যাচুরিটি পিরিয়ড হলো 12 বছর, আর যার কুপন রেট হলো 9%। এখানে কুপন রেট কিভাবে বুঝলাম এটা কিন্তু বলা নাই, বলা আছে নেই। তাইলে বলা নেই কুপন রেট 9%, এটা বলা নেই, বাট আদার্স কোনো ডিসকাউন্ট রেট বা অন্য কিছু দেওয়া নাই, তার মানে এটি কুপন রেট। যখন অপশন বা অন্য যে রেটগুলো দেওয়া থাকবে সেগুলো যদি না থাকে তাহলে আমাদের যে রেটটা দেওয়া আছে ওটাই আমাদেরকে কাজ চালানোর জন্য ধরতে হবে। তাহলে এইটাই কুপন রেট। এটা হ্যাজ বিন ইস্যুড অ্যাট 5% ডিসকাউন্ট। তাহলে এই যে 5,000 টাকার বন্ড ইস্যু করা হয়েছে 5% ডিসকাউন্টে, তার মানে 5% দাম কম।
5,000 থেকে 5,000-এ 5% বাদ দিলে কত হবে? 5,000-এ 5% হলো 2,250, সরি। তাহলে 5,000 থেকে 250 বাদ দিলে কিন্তু এটারে বের হয় 4,750। এটি হলো সেলস ভ্যালু, হ্যাঁ। অ্যান্ড রিডিমড অ্যাট 10% প্রিমিয়াম, তাহলে 10% প্রিমিয়ামে রিডিম করা হয়েছে, তাহলে রিডিমেবল ভ্যালু হবে 5,000-এর সাথে আরও 5,000-এর 3% প্লাস হবে। তাহলে 5,000 প্লাস 5,000-এর 3% কত হবে? 150 টাকা। তাহলে 5,000 প্লাস 5,000-এর 3% 150, তাহলে 5,000 প্লাস 150 মোট হলো 5,150। ইফ দ্য ফ্লোটেশন কস্ট ইজ 2% অফ দি ফেস ভ্যালু, তাহলে ফ্লোটেশন কস্ট আছে এখানে 2% অফ দি ফেস ভ্যালু। এখানে একটা কথা বলে দিই, 2% বলা আছে, বাট ফেস ভ্যালু না সেলস ভ্যালুর উপরে এটা কিন্তু বলা নাই, তখন আমরা ফেস ভ্যালুর উপরই ধরবো। কোনো কিছু বলা নাই মানে ফেস ভ্যালুর উপর ধরতে হবে, আর যদি বলা থাকে যার উপর বলা থাকবে সেটার উপর পার্সেন্টেজ ধরবো। ওকে, তাহলে এখানে ফেস ভ্যালুর উপর বলছে, তাহলে ফেস ভ্যালু। যদি না বলা থাকে তাহলে ফেস ভ্যালু, যদি বলা থাকে ফেস ভ্যালুর উপর তাহলে ফেস ভ্যালুর উপর ধরবো, যদি সেলস ভ্যালুর উপর বলা থাকে তাহলে সেলস ভ্যালুর উপরই ধরবো, হ্যাঁ। দেন ক্যালকুলেট অ্যাপ্রক্সিমেট ওয়াইটিএম, তাইলে এখানে জাস্ট ওয়ার্কিংটা বলে দেবো, সূত্রটা আমরা জানি, সূত্রটা বসাই ফেললাম। এখানে ইন্টারেস্ট হবে এই যে 5,000 টাকার 9%, কত হবে? 450 টাকা। আর নাম্বার অফ ইয়ার আছে 12 বছর, ওকে, এন এর মান 12 বছর। এখানে সেলস ভ্যালু কত হবে দেখো, সরি আগে রিডিমেবল ভ্যালু আসে আর ভির মান আসে। তাহলে রিডিম হলো 3% প্রিমিয়াম, তাহলে 5,000 প্লাস 5,000-এর 3% 150, তাহলে 5,000 আর 150 যোগ করলে 5,150 হবে। এরপরে 5% ডিসকাউন্টে ইস্যু করা হয়েছে, তার মানে সেলস করা হয়েছে 5% ডিসকাউন্টে, তাহলে 5,000 থেকে 5,000-এ 5% মাইনাস করলে 4,750 টাকা হবে। আর নেট সেলস ভ্যালু বের করতে হবে, এর সাথে এই যে ডিসকাউন্টের সেলস ভ্যালু থেকে আরও যে কস্টিং রয়েছে সেই কস্টিং, কি কস্টিং রয়েছে? ফ্লোটেশন কস্ট 2% অফ দি ফেস ভ্যালু। তাহলে এই যে 4,750 থেকে 5,000 টাকার 2%, 5,000-এর 2% কত? 100 টাকা, এটা মাইনাস করতে হবে, তাহলে নেট সেলস ভ্যালু হবে 4,650 টাকা, হ্যাঁ। তাহলে এখন এই মানগুলো আমরা এখানে বসাই দিয়ে শেষে 10.03% আসবে। এই ম্যাথটা হুবাহুব মাস্টার্সে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে বা এমবিএ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টেও আসছিল। এটা এমবিএ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি চ্যাপ্টার 6-এ আর্নিংস ম্যানেজমেন্টে এই অঙ্কটা আছে, ঠিক আছে। এই অঙ্কটাই হুবাহুব, এই অঙ্কই, এই অ্যামাউন্ট, এই পার্সেন্টেজই আছে হুবাহুব, এটা তোমাদেরও আসছে, দেখছো। তার মানে তোমরা বিবিএতে যে ম্যাথগুলো করো সেগুলো এমবিএতেও আসার সম্ভাবনা থাকে, কারণ এমবিএতে নতুন কোনো ম্যাথ থাকে না, খুব রেয়ার, অল্প পরিমাণ থাকে, 10% বা 5% থাকে, আর বাকি ম্যাথগুলো সব বিবিএ থেকেই আসে, ঠিক আছে। বিবিএর বিভিন্ন ইয়ারে যে ম্যাথগুলো পড়ছো সেগুলোই আসে, হ্যাঁ। তো এটা গেল। এরপরে আরেকটি অঙ্ক দেখবো আমরা, দেখো কি আছে। এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2020-তে আসছিল, অর্থাৎ 2020-তে আসছিল। অ্যান ইনভেস্টর রিসেন্টলি পারচেস এ বন্ড অফ টাকা 1,000 ফেস ভ্যালু 13.25% কুপন রেট অ্যান্ড 9 years টু ম্যাচুরিটি। তাহলে একটা 1,000 টাকার ফেস ভ্যালুর একটা বন্ড পারচেস করছে একজন বিনিয়োগকারী, হ্যাঁ। এটার কুপন রেট হলো 13.25% এবং এটার ম্যাচুরিটি ইয়ার্স হলো 9 বছর। দ্য বন্ড মেক্স অ্যানুয়াল ইন্টারেস্ট পেমেন্ট বলছে। এখানে আরেকটি কথা বলে দিই, অ্যানুয়াল ইন্টারেস্ট পেমেন্টের জায়গায় মান্থলি ইন্টারেস্ট পেমেন্ট বলা থাকতে পারে। তাহলে এক বছরে কয়টা মাস আছে? 12টা। তাহলে এখানে এনকে 12 দিয়ে গুণ করবো আর ইন্টারেস্ট বা ডিসকাউন্ট রেটকে 12 দিয়ে ভাগ করব। যদি সেমি অ্যানুয়ালি বলা থাকে তাহলে সেমি মানে বছরে 2 বার, হ্যাঁ। তাহলে তখন এই যে ইন্টারেস্টকে 2 দিয়ে ভাগ করব আর এনকে 2 দিয়ে গুণ করব। যদি বলা থাকে কোয়ার্টারলি তাহলে বছরে 4 বার, তাইলে তখন কি করব? ইন্টারেস্টকে 4 দিয়ে ভাগ করব, এনকে 4 দিয়ে গুণ করব। তো এরকম, ঠিক আছে। অ্যান্ড ইনভেস্টর পেড টাকা 1,050 ফর দি বন্ড, তাইলে এই বন্ডের জন্য 1,050 টাকা পেড করলো। ইউ আর রিকোয়ার্ড টু ফাইন্ড দ্য ওয়াইটিএম অফ দি বন্ড, তাহলে এই বন্ডের ওয়াইটিএম বের করতে বলছে। তাহলে সেলস ভ্যালু কত? এখানে 1,050 টাকা, আর এটা হলো রিডিমেবল ভ্যালু হলো কত? 1,000 টাকা। এটার কুপন রেট হলো 13.25%, ঠিক আছে। আর এনের মান হলো 9 বছর। তাহলে এটা দেখো, এটার মান বসাই দিবে ওইভাবে, 1,000 টাকা 13.25
25% হলে 132 টাকা 50 পয়সা। রিডেম 1000 টাকা। এনএসবি হলো এই যে যেটা পেইড করছো, যেটা যে ইনভেস্টরকে পেইড করা হয়েছে 1050 টাকা, এটা বসাই দেবে। বসাই দিয়ে ক্যালকুলেশন করলে রেজাল্ট চলে আসবে। একই অঙ্ক, পরের অঙ্কটাও দেখো, এই অঙ্কটাও একই অঙ্ক, এগুলো একই অঙ্ক, ঠিক আছে, এগুলো পারবা, খুব সহজে পারবা। আর হ্যাঁ, এখানে একটা অঙ্ক আছে, আমি একটু কোশ্চেনটা পড়ে দিয়ে কি ডিফারেন্স আছে বা কোথায় কি হবে আমি একটু বলে দিই। এবিসি কোম্পানিজ বন্ডস হুইচ কারেন্টলি সেলস টাকা 1080 হ্যাজ এ 10% কুপন ইন্টারেস্ট রেট। তাহলে একটা সেলস ভ্যালু হলো 1080 টাকা এবং 10% কুপন ইন্টারেস্ট রেট, অ্যান্ড টাকা 1000 পার ভ্যালু, এই যে PAR পার ভ্যালু, এটা হলো ফেস ভ্যালু। ফেস ভ্যালুর অপর নাম পার ভ্যালু হতে পারে, হ্যাঁ। 1000 টাকা, তাহলে ফেস ভ্যালু 1000 টাকা, সেলস ভ্যালু হলো 1080 টাকা, কুপন ইন্টারেস্ট রেট হলো 10%। পেজ ইন্টারেস্ট অ্যানুয়ালি, এটা বাৎসরিক বলছে, তার মানে আর কোনো ঝামেলা নেই। অ্যান্ড হ্যাজ 10 ইয়ার্স টু ম্যাচুরিটি, তাহলে এন এর মান 10। ক্যালকুলেট অ্যাপ্রক্সিমেট YTM and also calculate YTM for a 10 years zero coupon bond sold at 500। ঠিক আছে, তাহলে জিরো কুপন বন্ড, তাহলে এখানে ইন্টারেস্ট জিরো আসবে, ঠিক আছে, জিরো কুপনটে ইন্টারেস্ট জিরো আসবে, একই সূত্র, সব কিছুই এক। সেলস ভ্যালু 500 টাকা আসবে, আর এনের মান আসবে 10, এবং ফেস ভ্যালু কত 1000, এটাই আসবে, ঠিক আছে। তার মানে YTM দুইটাই বের করতে বলছে, একটা হলো ইন্টারেস্ট দিয়ে 10% ইন্টারেস্ট দিয়ে, আর একটা হলো 0% ইন্টারেস্ট দিয়ে, ঠিক আছে। 10% ইন্টারেস্ট আর 0% ইন্টারেস্ট, ওকে। আর 0% ইন্টারেস্টে কিন্তু সেলস ভ্যালু কত 500 টাকা, আর 10% ইন্টারেস্টে সেলস ভ্যালু 1080 টাকা, ঠিক আছে, এইটুকু